So question number 2 কোনটা 2b2 ওকে 2b আচ্ছা সো ফার্স্টে থেকে আমরা দেখি কি বলতেছে এখানে তো প্রথমে এখানে যে থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে ওগুলোর সবগুলোর অ্যানসার কি ঘুরায় পেছায় যে মার্কস স্কিমে একই জিনিস দেওয়া হ্যাঁ অলমোস্ট সবগুলো সেম জিনিসই হ্যাঁ অলমোস্ট সেম কোশ্চেন ডিফারেন্ট অ্যানসার সেমই থাকে এগুলা বুঝছো তো এখন এখানের মধ্যে কাজটা কি যে বলতেছে the electron can consist of a hot metal filament and positively charged anode explain how this produces a beam of electrons তো তাহলে hot metal filament যে থাকতেছে তো এটাতে কি করা হবে টেম্পারেচার যেহেতু বেশি তো ইভেন্চুয়ালি কি হবে থার্মোআয়নিক ইমিশন ঠিক আছে থার্মোআয়নিক ইমিশনের জিনিসটা কি যে টেম্পারেচার বাড়লে পরে তখন মোর এন্ড মোর ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি রিলিজ ঠিক আছে তো তখন থার্মোআয়নিক ইমিশনের থ্রুতে কি হচ্ছে ইলেকট্রন গুলা রিলিজ হয় তো তখন ওই ইলেকট্রন গুলি কি হয় এরকম একটা বিম হিসেবে তারা এদিকে আসতে থাকে বুঝছো তাহলে question number 2 electrons are emitted from a hot metal surface because of or বলতে পারো যে থার্মোআয়নিক ইমিশন দেন কি হয় যে ইলেকট্রনের যে একটা বিম যে প্রোডিউস করতেছে ওটা কিভাবে আইডিয়া দ্যাট দ্য ইলেকট্রনস আর অ্যাক্সেলারেটেড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড by the charge on the anode যে বললো কি বলছে যে the electron can consist of a hot metal filament এটা and a positively charged anode anode মানে কি anode হলো একটা পজিটিভ টার্মিনাল নাকি anode হলো একটা পজিটিভ টার্মিনাল আর ইলেকট্রন নিজে হলো একটা নেগেটিভলি চার্জড পার্টিকেল তো হট মেটাল ফিলামেন্ট থেকে কি হলো ইলেকট্রন রিলিজ হলো এখন এই ইলেকট্রনটা কার কাছে অ্যাট্রাক্টেড হবে একটা পজিটিভ টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হবে সো তাহলে ওইটার জন্য ইলেকট্রন অ্যাক্সেলারেট করে এই কথাটাই বলছে ঠিক আছে তো এতে তো এমনিতেও প্রবলেম ছিল না প্রবলেম হলো মেইনলি কিসে বি নাম্বারে রামি স্যার কি ওয়ার্কশিট গুলো করা হয়েছে না করলে হবে এতদিন ধরে সময় দিলাম লাস্ট ক্লাসও তো নিলাম না যেন ওয়ার্কশিটটা শেষ করতে পারো এগুলো তো টাইম টু টাইম যদি শেষ না করো তো তখন তো পিছায় যাবে অনেক যত ক্লাস জমে যাবে তত প্রবলেম ওকে করে ফেললে ভালো তো এখন আমরা দেখি ফারিয়ার মেইনলি এটাতে প্রবলেম তো এটা ডিসকাস করতেছে ঠিক আছে এটা হলো ইলেকট্রিক ফিল্ড ওয়ার্কশিট 1 হ্যাঁ বলো চ্যাপ্টার ওয়াইজের যে বুকলেটটা দিছিল হ্যাঁ ওইটার ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ওইটার চ্যাপ্টার ওয়াইজের মার্কস কেমনে বলো মনে পড়ে চ্যাপ্টার ওয়াইজের মার্কস কি ওইটা যেটা লাগবে ওটা তুমি তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওখানে আসিফকে ট্যাগ দিয়ে বলবা যে এটার মার্কস কেমন লাগবে দিয়ে দিবে তখন ঠিক আছে তো এখন এখানে কি বলতেছে the potential difference between hot metal filament and the anode is এত সো তাহলে আমরা পিডি জানি তো এখন বলতেছে ক্যালকুলেট the velocity of the electrons as they leave the electron gun আচ্ছা সো আমরা পিডি জানি আর উপরে আমাদেরকে কোন ইনফরমেশন দিছিল উপরে আমাদেরকে কি ইনফরমেশন দিছে আর কিছু এরকম বলে নাই এখানে মধ্যে জাস্ট এরকম কি দাও ডিসটেন্স দাও ডিসটেন্স তো নাই এখানে তো ডিসটেন্স এসব দরকারও নাই এটা কাজটা কি এনার্জি দিয়ে বের করব হ্যাঁ কাইনেটিক এনার্জি যে ইলেকট্রিক্যাল ফোর্স আর ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হবে কিউভি তাই না তো তাহলে হাফ mv স্কয়ার যে হাফ ইনটু mass of electron into velocity of the electron squared is equal to charge of an electron multiplied by the potential difference through which it is accelerated সো তাহলে এখান থেকে তুমি ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি পেয়ে যাবা √2ev ডিভাইডেড বাই m তাহলে 2 ইনটু ইলেকট্রনের চার্জ হলো 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার -19 ওকে তো এটা তো ওরকম অন্য কোনো ডিসটেন্স তো কিছু নাই তো এগুলাতে আমাদের লাগবেই না আর ইলেকট্রনের মাস হলো 9.11 ইনটু 10 টু দ্য পাওয়ার -31 কেজি সো এটা ওকে সো কোশ্চেন নাম্বার 2 থেকে এরপরে প্রবলেম আছে সিডি তে এটা ইউনিফর্ম হবে না ওই যে হ্যাঁ এখানে মতে
ইউনিফর্ম হবে, কিন্তু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা বোঝা লাগবে। যে ইলেকট্রনের ট্র্যাকটা কোন দিকে গেছে দেখছো, উপরে উঠছে মানে কি উপরেরটা পজিটিভ, উপরে পজিটিভ, यस উপরে পজিটিভ নিচে নেগেটিভ। সো তাহলে এরকম দিয়ে যে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এটা দিয়ে ইউনিফর্ম এরকম ফিল্ডটাকে দিবা। আর বর্ডারে যে কি হয়, বর্ডারে যে জাস্ট একটু কার্ভ হয়ে যায়, ঠিক আছে, তো এরকম। এরপরে ডি নাম্বারে এইখানে এখন তোমার ডিসটেন্স ডিসটেন্স দিয়ে কাহিনী কি বলতেছে, বলতেছে a potential difference of 550 volts is applied across the plates of another deflection tube, যে অন্য আরেকটা ডিফ্লেকশন টিউবের অ্যাক্রসে কত পিডি আছে 550। তো বলতেছে vertical separation between the plates is 5 centimeter। তো বললো show that the electrostatic force on an electron between the plates is about this। তো তাহলে ফোর্স এর ভ্যালু বের করতে বললো, কিভাবে বের করবা, you know the PD, you know the distance। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে পারবা না। V/D, তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু V/D। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর ফোর্সের সাথে রিলেশন কেমন, F ইকুয়াল টু EQ নাকি, এটা না। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ জানো, ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। এরপরে কি কাজ, এখানে D2 তে the electrons in the beam enter the region where the plates with a horizontal velocity of এত। তো তাহলে এই যে প্লেটগুলা, এই যে প্লেটগুলা আছে ডিফ্লেক্টিং প্লেট উপরে আর নিচে। সো ইলেকট্রনটা যে এন্টার করছে হরাইজন্টালি, সে তো এন্টার করলো কত ভেলোসিটিতে এন্টার করলো, 2.2 টাইমস 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। এখন বললো ডিটারমাইন দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন অফ দ্য বিম আফটার ট্রাভেলিং 10 সেন্টিমিটার হরাইজন্টালি বিটুইন দ্য প্লেটস। তো প্লেটগুলো মনে করো 10 সেন্টিমিটার ইন লেন্থ। সো তাহলে প্লেটগুলোর মাঝে দিয়ে ট্রাভেল করতে সময় সে কতটুকু ভার্টিক্যালি উপরে বা নিচে যাবে এটা বের করবা। সো তার ইনিশিয়াল পাথ ছিল এইটাই, ব্রোকেন লাইনটা। সো হোয়াট উইল হ্যাপেন, সে তো এরকম উপরে উঠবে। সো কতটুকু ভার্টিক্যালি উপরে উঠলো এইটাই তুমি বের করবা, ঠিক আছে। তো একটু আগে তুমি কি করছো, ফোর্স বের করছো, তো ওই ফোর্স জানো তুমি। তো তাহলে গেট force on the electron, হ্যাঁ, এটা force on the electron। তো তাহলে তুমি ফোর্স এর ভ্যালু জানো, তো তাহলে ওখানে থেকে কি পাবে, অ্যাসেলারেশন পাবা নাকি। তুমি ফোর্সের ভ্যালু, তো তাহলে অ্যাসেলারেশন পাবা। তো এখন তুমি ইনিশিয়াল ভেলোসিটি জানো, ঠিক আছে। না, ইনিশিয়াল কি আমার 0 থাকবে না? ইনিশিয়াল ভার্টিক্যালের জন্য 0, ইয়েস। হরাইজন্টালের জন্য তো ইনিশিয়াল ভেলোসিটি হ্যাঁ, আছে, ওকে। তো এখানের মধ্যে তুমি প্রথমে এই কাজটা করবা, কি কাজ করবা, হরাইজন্টাল ভেলোসিটিটা তো ফিক্সড নাকি, হরাইজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট না, এটার জন্য আমি টাইম বের করতে পারবো। এক্স্যাক্টলি, যে 10 সেন্টিমিটার লেন্থ ট্রাভেল করতে এই হরাইজন্টাল ভেলোসিটিতে যদি মুভ করে, তো তাহলে 10 সেন্টিমিটার এই ডিসটেন্সটা কভার করতে তার সময় লাগবে কত, তো টাইমটা পাইলা। দেন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য কি করবা, তখন ইনিশিয়াল ভেলোসিটি 0, বিকজ ইনিশিয়ালি পুরাটাই হরাইজন্টালি ট্রাভেল করতেছিল, তাই না। তো তাহলে কনসিডারিং ভার্টিক্যাল মোশন, ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, দেন অ্যাসেলারেশন যা বের করছিলা, টাইম তো একটু আগে পাইছো তুমি হরাইজন্টাল মোশন কনসিডার করে, দেন তুমি তিনটা জিনিস জানো, ইউ জানো, এ জানো, টি জানো। তো তাহলে h ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। দেন এখানে থেকে বের করে ফেলবা হাইটের ভ্যালুটা কত হবে, যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত হবে, তাই না। সো এটা ছিল বেসিক্যালি কোশ্চেন নাম্বার 2। আর জুনায়েদের জন্য কোনটায় কোনটায় প্রবলেম ছিল, ধরো প্রথমে দেখি। আমার ওয়ার্কশিট 2 থেকে প্রবলেম 1 এ প্রবলেম। ওকে, সো তাহলে আমারও আর 1 এ আর নাই, অলরাইট। ওকে, ওয়ার্কশিট 2 এর কত নম্বরে, স্যার 2C2। 2C2। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2টা আমরা দেখি কি বলে।
an uncharged capacitor is connected to into a circuit as shown. So একটা uncharged capacitor এরকম একটা সার্কিটে অ্যাড করছে, কি আছে সিরিজে একটা রেজিস্টর আছে, এই হলো ক্যাপাসিটরটা, এই হলো সুইচটা অন করলে ক্যাপাসিটরটা চার্জ আপ হবে। তো বলছে describe what happens when switch is closed, কি হবে চার্জ আপ হবে, কিভাবে নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনস আসবে, ক্যাপাসিটর এই প্লেটে ইলেকট্রন এসে জমা হইলো, ইলেকট্রনের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, তো সে ফোর্স এক্সার্ট করে অপোজিট প্লেট থেকে ইলেকট্রনকে ধাক্কা দিবে, তো এই ইলেকট্রনটা এরকম সার্কিটে মুভ করা শুরু করলো। সো নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড প্লেটটা কি করতে থাকবে, ইলেকট্রন গেইন করতে থাকবে বা অ্যাকুমুলেট করতে থাকবে, আর অপোজিট প্লেটের ইলেকট্রন গুলি কি হবে লুজ করতে থাকবে। সো তাহলে আস্তে আস্তে এরকম চার্জ আপ হয়, তাই না? তেমন হলো ব্যাপার। বি নাম্বারে কি তোমার জন্য কোনটাই প্রবলেম, বি তে নাকি সি তে? না স্যার, সি এর লাস্টেরটা। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমরা দেখি C4 আর E3 কিভাবে কি করে। তো ফার্স্টে a student models the behavior of the circuit using a spreadsheet. কেমন? The student uses a 100 microfarad capacitor, কত ক্যাপাসিট্যান্স জানি, and a 3 kilo ohm resistor, তো রেজিস্ট্যান্স অফ দা ফিক্সড রেজিস্টর ওটাও জানি, and 5 volt power supply, EMF of the power supply জানি। The switch is closed at time t is equal to 0. আচ্ছা, তো তাহলে টাইম যখন 0, তো ফার্স্ট সেকেন্ডে কারেন্ট হলো এত অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে, তো এতটুকু চার্জ অ্যাকুমুলেট হলো, তো পিডি অ্যাক্রস দা কি বলে ক্যাপাসিটর হলো 1.67। দেন এর পরের 0.1 সেকেন্ড, যে 0 থেকে 0.1 সেকেন্ডের এই ইন্টারভালের সময় কি হয়েছে, কারেন্ট কমে গেছে, তো অ্যামাউন্ট অফ চার্জ অ্যাকুমুলেশন কমে গেল, কিন্তু আগে ছিল 167, দেন এই 0.1 সেকেন্ডে আসছে 111, তো তাহলে দুটো প্লাস করলে 278। এইভাবে করে করে তারা স্প্রেডশিটটা বানাইছে, ঠিক আছে, ভালো কথা। তারপর বললো C4, সিটা কিসের কলাম, সিটা হলো চেঞ্জ ইন চার্জ, তাই না, যে ওই স্পেসিফিক টাইমটায় কতটুকু চার্জ ফ্লো করছে। তো তাহলে এইটা C4টা হলো এইটা নাকি 74। তো এখন বলতেছে এই C4টা কিভাবে আসছে, তো আমরা কি জানি Q ইজ ইকুয়াল টু কি, Q is equal to I into T. So তাহলে এটা কি হয়েছে 0.74 ইনটু কি করা হয়েছে, এইটা মাইনাস এইটা, যে এই দুটা ডিফারেন্স থেকে আমরা কি পাবো, টাইমটা পাবো না। তো তাহলে B4 ইনটু কি হবে A4 মাইনাস A3, তাই না? হ্যাঁ, তো এই জিনিসটা এরপরে এক্সপ্লেন হাউ দ্য সেল ইন ই কি বলে দ্য সেল ইন E3 ইজ ক্যালকুলেটেড। কলাম ই তে কি, কলাম ই তে হলো পিডি, আচ্ছা, আর E3, তো E3 হলো এইটা, তো এইটা কিভাবে ক্যালকুলেট করছে, তো টোটাল চার্জ আর ভোল্টেজের সাথে রিলেশন কেমন, এখানের মধ্যে ইজ ইকুয়াল টু কিউ বাই সি না? হ্যাঁ, তো তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, আর পিডি ইজ ইকুয়াল টু কি, জুলস পার কুলাম, নাকি? হ্যাঁ, সরি, আমি কিউ বাই সি লিখছি, এখানের মধ্যে কি হবে জুলস পার কুলাম, এমন টাইপের ব্যাপার। এখন এখানের মধ্যে তো আমাদের সরি ক্যাপাসিট্যান্স দিয়ে আমরা বের করব। এখানে এই যে কিউ ইজ ইকুয়াল টু সিভি বা ভিসি, এটা না ক্যাপাসিটরের জন্য যে কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি না, তো এখন এখানে থেকে ভোল্টেজ ইজ ইকুয়াল টু ওয়াট, চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স। তো তাহলে চার্জ কত 278 মাইক্রোকুলাম, তো তাহলে 278 into 10 to the power minus 6 আর ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স 100 মাইক্রোফ্যারাড, so 10 to the power minus 6 10 to the power minus 6 কাটাকাটি, তো 278 ডিভাইডেড বাই 100 করলে কত আসে 2.78। সো এটা কিভাবে করলাম ফারিয়া, এই D3 ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স করে নাকি। সো তাহলে E3 কিভাবে বের করছি, E3 is equal to D3 divided by capacitance which is 100 microfarad। সো এই হলো ব্যাপার। তো এটা গেল বি নাম্বার, বি তে তো প্রবলেম ছিল না, প্রবলেম হলো সি তে। ভাই হ্যাঁ বলো। আমার যে চ্যাপ্টার ওয়াইজ এর বুকলেট থেকে একটা প্রবলেম আছে ইলেকট্রিক ফিল্ডের ক্যাপাসিটর রিলেটেড।
ওটা আচ্ছা। ওয়ার্কশিট শেষে একটু দেখাও। ঠিক আছে। তা এখন জুনায়েদের সি তে প্রবলেম ছিল, সি তে আমাদের গ্রাফ দেওয়া আছে সুন্দর, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ওকে, তো সি 1 এ প্রবলেম নাকি? আচ্ছা C2 তে আচ্ছা, তো তাহলে সি 1 এ বলছে কি, ইউজ দ্য গ্রাফ টু শো দ্যাট দ্য টাইম কনস্ট্যান্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি কনসিস্টেন্ট উইথ দ্য কম্পোনেন্ট ভ্যালুজ। যে টাইম কনস্ট্যান্টটা কি বলে, টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা তো এমনিতে জানি কি, টাউ ইজ ইকুয়াল টু আরসি নাকি? তো এইভাবে তো টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতেই পারি। কত আসে? একটা হলো আর হলো 3 কিলো ওহম, মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর ক্যাপাসিট্যান্স হলো 100 ইনটু 10 টু দি পাওয়ার -6। এটা কত আসে? 300 ইনটু 10 টু দি পাওয়ার -3, মানে কত? 0.3 0.3 আছে। 0.3 সেকেন্ড এটা আসে। তো এটা তো ক্যালকুলেশন করে ডিরেক্টলি। তো এখন আমাদেরকে বলছে গ্রাফে এইটা কনসিস্টেন্ট আছে নাকি না। আমরা তো কম্পোনেন্টের ভ্যালুগুলো ইউজ করে তো ঠিকই বের করতে পারি, এটা ব্যাপার না। তো এখন বলতেছে গ্রাফের মধ্যে ব্যাপারটা কি কনসিস্টেন্ট আছে নাকি না এটা টেস্ট করতে। তো এখন আমরা দেখি 0.3 সেকেন্ড পর কি হয়। 0.3 সেকেন্ড পরে পিডি কারেন্ট কত? 0.5। আর টাইম 0 সময় কারেন্ট কত? 1.68 এটা নাকি? হ্যাঁ স্যার। 1.68। সো কারেন্ট ছিল 1.68, হয়ে গেছে 0.5। কত টাইমে? 0.3 সেকেন্ডে। তো তাহলে কত পার্সেন্ট কমলো? 37 0.5 ডিভাইডেড বাই 1.68 ইনটু 100, এটা কত পার্সেন্ট রিমেইনিং? কত আসে এটা দেখো তো? 37। 37 আসে মনে হয়। সো এরকম না, অ্যাপ্রক্সিমেটলি 29.7 আসে। 29.7 আসে। 29 তো খুবই কম, বেশি কমা যায় না? দেখি, এটা টাওয়ার ক্যালকুলেশন মনে হয় ভুল হয়েছে আই গেস। পাওয়ার ক্যালকুলেশন ওখানে ভুল যাওয়ার কথা না, 0.3 ঠিকই আছে। তো এখন এখানের মধ্যে আমাদের কত আসছে? 29 পারিয়া? হ্যাঁ, 29% এর মতো। ওকে, তো এরপর আমরা দেখি যে ওর আরেকটা কাজ করতে পারি, আমরা উল্টা ক্যালকুলেশনটা করে দেখি তো পারিয়া, যে 1.68 এর 37% কত? 37% অফ 1.68 0.62। এটা জিরো close। 0.62 ক্লোজ, কিন্তু এটা তো না। ভালো বড় ডিফারেন্স। অলমোস্ট 8%। হ্যাঁ, জিরো পয়েন্ট টু থ্রি থেকে এই 0.27। পার্টটা বুঝতেছে না, এটা কি বুঝাইছে? এটা 0.23। এটা দেখাই, দেখো তোমার ছিল 1.68, 1.68 এর ইয়ে কত? 37% হলো 0.62 নাকি? হ্যাঁ হ্যাঁ, তো দেখো 0.62 যখন হয় তখন টাইমটা কত? হ্যাঁ 0.24 ও নাকি? হ্যাঁ। তো তাহলে 37% অফ ইনিশিয়াল কারেন্টে নেমে আসতে কতক্ষণ সময় লাগলো পারিয়া? 0.24 সেকেন্ড। 0.24 সেকেন্ড সময় লাগছে। এই তো এখন টাইমটাই কি এখানে তারা, দিছে? হ্যাঁ, তো এখন তারা এই জিনিসটাই বলতে চাইতেছে যে 0.24টা 0.3 এর কাছাকাছি। তো তাহলে পরে এটা কনসিস্টেন্ট আছে নাকি না ওইটা নিয়ে তুমি কি করবা? কমেন্ট করবা। যে ফার্স্টে তুমি কি করলা? আরসি দিয়ে টাইম কনস্ট্যান্ট বের করলা, কত আসছে? 0.3 গেল। দেন ইদার তুমি কি করবা? 37% অফ ইনিশিয়াল কারেন্ট বের করে দেখাইলা যে এটা কি রেঞ্জের মধ্যে আসছে, 0.23 থেকে 0.27 এর মধ্যে আসছে। ইয়েস, তো তাহলে আমাদের কাজ শেষ অলরেডি, যে আমরা আরসি দিয়ে
প্রথমে এক্সাক্ট থিওরিটিক্যাল ভ্যালুটা বের করছি, দেন গ্রাফের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমাদের কি হয়েছে, রেঞ্জের মধ্যে মিলে গেছে না? তো তার মানে তখন আমরা বলতে পারবো কি যে দা গ্রাফ ভ্যালুজ আর কনসিস্টেন্ট উইথ দা কম্পোনেন্ট ভ্যালুজ। ইদার এইভাবে করে করতে পারো যে এইটা তো মাস্ট, এই যে উপরের পারিয়া এই জিনিসটা মাস্ট, এটা সবকিছুর জন্য যে তুমি ইদার এইটা করো অর এইটা করো অর এইটা করো, তোমার আরসি দিয়ে টাইম কনস্ট্যান্ট আসবে 0.3। দেন তুমি যে কোন এক ওয়েতে কি করবা, তুমি দেখাবা যে তোমার গ্রাফের থেকে টাইম কনস্ট্যান্ট আসতেছে কত। তো গ্রাফের থেকে আমরা টাইম কনস্ট্যান্ট এই ওয়েতে বের করে দেখছি কি 37% of initial current হয় 0.24 সেকেন্ডে, which is within the range allowed in the March scheme. লোয়ার লিমিটটা 0. এটার 0 লোয়ার লিমিটটা 0.25 হওয়া উচিত ছিল না? তাহলে তো 0.3 এর সাথে মিলতো আর কি। এটা 25, এটা আমাদের কোনো কথা নেই, ওদের গ্রাফ ওরা যেরকম দিছে ওই রেঞ্জ ওয়াইজ, যে মানুষজন যখন নাকি এই যে 0.62 নিবে, 0.62 কতজন একটু উপরে নিচে গ্রাফে তো রিড করতে কতজনের সমস্যা হয়। তো নরমালি তো এরকম হওয়ার কথা, এটা হলো 0.64, 0.68, 7.2, 7.6, 0.8 এরকম না, যে 0.76, 0.72, 0.68, 0.64। তো তাহলে 0.62 টা কি 0.6 আর 0.64 এর মাঝে। তো এইখানে থেকে তুমি গ্রাফ থেকে নিলা কত আসছে 0.24 আসছে। তো এর জন্য তারা রেঞ্জ অ্যালাউ করছে কি 0.23 থেকে 0.27 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যে কোন একটা টাইমের ভ্যালু আসলেই হইলো। বুঝতে পারছো? তা তো স্যার এগুলো বাকি ম্যাথ গুলোর জন্য সেমই হবে আই গেস। হ্যাঁ হ্যাঁ, মানে একটা রেঞ্জ দিবে না? ওটা এরকম তোমাদেরকে গ্রাফ থেকে রিডিং নিতে দিলে অলওয়েজ একটা এরকম রেঞ্জ অ্যালাউ করে রাখবে যে এই রেঞ্জের মধ্যে অ্যানসার থাকলেই হয়, এমন টাইপের ব্যাপার। ফারিয়া বুঝতে পারছো? ফারিয়া? হ্যাঁ বুঝছি তো। ওকে, শোনা যায় না? ফার্স্ট এবার শোনা যায় না, এখন গেছে। ওকে, তো এরপরে বলতেছে the student thinks that the graph is an exponential curve. How would you use another graph to confirm this? তো তাহলে আমরা কিভাবে এটা কনফার্ম করব যে গ্রাফটা আসলে এক্সপোনেনশিয়াল নাকি না? তো কি করব, y অ্যাক্সিস এ যা আছে ওটাকে ln এ নিয়ে নিব। তো ln এ নিয়ে নিলে তখন কি হবে, ln I is equal to what, minus t by rc plus ln I naught, নাকি? তো এই গ্রাফ যে ln I ভার্সাস টাইম গ্রাফ যদি আমাদের একটা লিনিয়ার গ্রাফে কনভার্ট হয়ে যায়, তো তখনই আমরা বলবো কি যে ইট ইজ প্রুভেন দ্যাট গ্রাফটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, তাই না? স্যার কিভাবে? কিভাবে ব্যাপারটা দেখো, তোমাকে যদি আমি এমন একটা জিনিস দেই, খেয়াল করো, কি বলে, মনে করো y is equal to x square। এখন এটা যদি আমি তোমাকে y ভার্সেস x গ্রাফে প্লট করতে দেই, এটা কি একটা স্ট্রেট লাইন হবে? না, হ্যাঁ হবে তো। এটা তো একটা কার্ভ স্কয়ার না? স্কয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়াড্রেটিক, হ্যাঁ তাহলে হ্যাপি ফেস হবে। তো তাহলে x এর ভ্যালু যত বাড়ে y এর ভ্যালু তো বাড়বে, কিন্তু ওখানের মধ্যে কি হবে, স্কয়ার হয়ে যাবে। x টার স্কয়ার আছে ওরকম। তো এরকম সেম ওয়েতে এখন এইটাকে একটা লিনিয়ার গ্রাফে কনভার্ট করার জন্য তোমার কি করা লাগে, ও হ্যাঁ এখন বুঝছি, হ্যাঁ এক্স স্কয়ার প্লট করতে হবে এক্স অ্যাক্সিস। তো তাহলে x অ্যাক্সিসে যদি x স্কয়ার থাকে তখন কি হবে, ইট উইল বি আ লিনিয়ার স্ট্রেট গ্রাফ লাইন। আসবে। হ্যাঁ ওরকম সেম ওয়েতে তোমার y is equal to 1 by x, এই গ্রাফ দেখতে কেমন, এরকম হ্যাঁ নাকি? কিন্তু হ্যাঁ এই হ্যাঁ, গ্রাফটাকে তুমি একটা স্ট্রেট লাইনে কিভাবে কনভার্ট করবা, 1/x স্কয়ার 1 by x এর গ্রাফ একে, তাই না? x অ্যাক্সিসে হলো 1 by x প্লট করবা, আর y অ্যাক্সিসে কি প্লট করবা, y।
তো তাহলে ও হ্যাঁ হ্যাঁ গ্রাফটা কি আসবে, এরকম Straight line একটা আসবে। স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে। তো এরকম সেম ওয়েতে তোমার একটা এমন কার্ভ পাইলা, এমন একটা কার্ভ পাইলা, তুমি প্রথমে বলে দিতে পারবা না যে এই কার্ভটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, ঠিক আছে। এটা তোমার ডিরেক্টলি শিওরিটি দিয়ে বলার কোনো ওয়ে নাই। তুমি এটা কনফার্ম হইতে পারবা কখন, তুমি এটা তখনই কনফার্ম হইতে পারবা যদি তুমি লন যে ন্যাচারাল লগারিদম নাও, এন্ড গ্রাফটা যদি একটা স্ট্রেট লাইনে কনভার্ট হয়, তখনই তুমি বুঝবা কি, তখনই তুমি বুঝবা যে exponential। গ্রাফটা কি ছিল, একটা এক্সপোনেনশিয়াল কার্ভ ছিল, ঠিক আছে। তো এগুলো হলো আমাদের গ্রাফের টেস্ট গুলা। এগুলো তো আরো আগের পড়ালেখা, এগুলো তো পারা উচিত। তো সব ভুলে গেছি, P3 তে P1 আর 2 তে পড়ছিলাম। ওকে, সো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি শো করে, বুঝছো, যে i ইজ ইকুয়াল টু সরি i ইজ ইকুয়াল টু i নট e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। এই গ্রাফটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ দেখেই এমন আসে, কিন্তু তোমাকে তো ইকুয়েশন দিয়ে দেয় নাই, তোমাকে তো জাস্ট দিয়ে দিছে গ্রাফটা। তো এখন হাউ উইল ইউ অ্যাকচুয়ালি প্রুফ যে এই গ্রাফটা কি এমন এক্সপোনেনশিয়াল কার্ভই হবে নাকি না। তো তাহলে কি করবা, একটা অ্যাক্সিসের লন, লন ওই কারেন্টের ওখানে সাথে লন নিয়ে দেন তুমি দেখবা যে এটা একটা স্ট্রেট লাইনে কনভার্ট হয় নাকি না। যদি স্ট্রেট লাইনে কনভার্ট হয় তো তাহলে কি হবে, তারা একটা exponential। এক্সপোনেনশিয়াল কার্ভ ছিল, এই জিনিসটা প্রুফ হয়, ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। ফারিয়ার কোনটায় প্রবলেম ছিল ওয়ার্কশিট 2 তে? যে C1 এ প্যারা খাইতেছে। C1 এ এটার ওই টাইমটা নিয়ে, আচ্ছা। আর নাই জুনায়েদের না স্যার আমারও নেই, বাকি শুধু যে ইকুয়েশন বসালে এসবো। ওকে। আর ম্যাগনেটিক ফিল্ডের গুলায় আর ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডে আছে একটা, আমার ইলেকট্রিক ফিল্ডের ওই যে ক্যাপাসিটরের একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট বুকে যাই। না স্টুডেন্ট বুক না, চ্যাপ্টার ওয়াইজ যে বুকলেটটা। আচ্ছা বুকলেটে, ওকে। কি আমি কি পিকচার দিব নাকি ইয়ার বলবো? না না বুকলেট আছে। কত নাম্বার পেজ এটা বলো বুকলেটের? 234। হে 234 এ আছে। হ্যাঁ Okay. এটাই 5 নাম্বার। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফিগার 1 থিওরি গুলো আইডিয়াস পারছি, আমি মার্কস কেন নাই তো জানি না। ইয়ার লেখা আছে না, তো ইয়ারের থেকে তো মার্কস বের করা হ্যাঁ যায়। আচ্ছা, হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফিগার 1 শোজ দ্য আউটপুট ফ্রম দ্য টার্মিনালস অফ আ পাওয়ার সাপ্লাই লেভেল ডিসি। একটা ডিরেক্ট কারেন্ট সাপ্লাই করে এমন একটা পাওয়ার সাপ্লাই, তার এরকম কি আছে ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ দেওয়া। তো এখন এটা কি আসলে ডিসি নাকি না? ইয়েস এটা ডিসি। কেন? বিকজ ইয়েস ভোল্টেজ ইজ ফ্লাকচুয়েটিং, উপরে নিচে যাচ্ছে, কিন্তু সে অলওয়েজ কি আছে সেম অ্যাক্সিসে আছে না, তো তার মানে এটা ডিসি, রাইট। তো প্রথম কথা হলো এইটা। এ নম্বরে বলতেছে কি, an alternating power supply provides a current that keeps switching direction। তো অল্টারনেটিং কারেন্টের অলরেডি ডেফিনেশন তারা বলেও দিচ্ছে, তো বলছে explain why the output shown in figure 1 is consistent with the DC level। কেন কনসিস্টেন্ট? বিকজ অলওয়েজ পজিটিভ অ্যাক্সিস। always on the same axis, exactly এইটাই। বি নম্বরে বলতেছে কি, a teacher suggests that certain electronic components or circuits require a constant voltage supply to operate correctly। ওই যে স্মুদিং পড়াইছিলাম তুমি, যে ফ্যাক্ট শিটের মধ্যে দেখাইতে হ্যাঁ। বলছিলাম, মনে আছে? ওই ব্যাপারটা নিয়ে এখানের মধ্যে আসবে। তো এখানের মধ্যে কাজটা কি, এ নাম B1 নম্বরে a student places a capacitor across the terminals of this power supply, suggest how this produces a constant voltage। so কি হবে, যে যখন নাকি the voltage of the power supply is higher than a certain value, তো তখন ক্যাপাসিটরটা চার্জ আপ হবে। যখন নাকি ওই সার্টেন ভ্যালু থেকে কমে যাবে, তো তখন কি হবে, the capacitor will start discharging across the component। তো তখন কি হবে, পাওয়ার,
ক্যাপাসিটরের চার্জিং এর পার্টটাও দিতে হবে? ক্যাপাসিটর চার্জিং এর পার্টটা না দিলেও এখানে মধ্যে সমস্যা হওয়ার কথা না, তুমি মার্কসের পয়েন্টটা দেখলে ভালো হয়, কিন্তু ব্যাপারটা সেফ আর কি, যে হাউ ইট ইজ এবল টু প্রডিউস আ কনস্ট্যান্ট ভোল্টেজ, বিকজ সে নিজে যদি চার্জ আপ না হয় সে তো কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে পারবে না। তো চার্জ আপ হবে কখন? পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ একটা সার্টেন ভ্যালু থেকে বেশি যদি হয়, যে মনে করো 4 ভোল্টের বেশি হইলে পরে তখন কি হবে, এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় এইগুলা জায়গাতে ক্যাপাসিটরটা নিজে চার্জ আপ হবে। আর যখন নাকি পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা 4 এর কম হয়ে যাবে তখন দ্য ক্যাপাসিটর ইটসেলফ উইল অলসো স্টার্ট ডিসচার্জিং, তাহলে যেন কি পায়, যে কম্পোনেন্টের কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার হয় তাকে যেন কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করতে পারে, এর জন্য ক্যাপাসিটরটা কি করা শুরু করবে, ওই কম্পোনেন্টের অ্যাক্রসে ডিসচার্জ করা শুরু করবে। ঠিক আছে, এখন বলতেছে কি, she uses a 10 microfarad capacitor, আচ্ছা ক্যাপাসিট্যান্স জানি, তো বললো যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, তো ম্যাক্সিমাম কত এনার্জি স্টোর করা যাবে। তো এখন এখানের মধ্যে আমাদের ভোল্টেজ কি 5.5 না? হ্যাঁ 5.5 5.5, এই যে এখানে হলো 0, এখানে হলো 2, তো তার মানে 1 2 3 4, 4 ঘরে 2, তো তার মানে 2 ঘরে 1, তো এই হলো 5, তো এটা হলো 5.5। ঠিক আছে, তো তাহলে ভোল্টেজ জানো 5.5, ক্যাপাসিট্যান্স জানো, তো তাহলে এনার্জির ফর্মুলা দিয়ে এনার্জি বের করতে পারবা, এটা তো সমস্যা নাই। আচ্ছা স্যার এখানে না না, এমন আমার মানে সি টু ভোল্টেজটা তে ঝামেলা। হ্যাঁ বলো এখানে এমন জুনায়েদ। এখানে এমন ভোল্টেজটা এমন মানে ফ্লাকচুয়েট করতে থাকে কেন স্যার? মানে পাওয়ার সাপ্লাই থেকে কনস্ট্যান্ট আসে না কেন? এইটা ডিসি অন্য পাওয়ার সাপ্লাই গুলো মোর অর লেস কনস্ট্যান্ট থাকে, কিন্তু এইখানের জন্য স্পেসিফিক্যালি দেখাইছে যে এটাতে ফ্লাকচুয়েট করতেছে, এটা অন্য ও কোনো আচ্ছা। রিজন থাকতে পারে, কিন্তু ও বেসিক্যালি নরমালি ডিসি গুলাতে হ্যাঁ মানে থাকে না, মোর অর লেস কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্টই থাকে। হ্যাঁ আচ্ছা ম্যাক্সিমাম এনার্জি ওটা পারছো, ওকে। তো এই যে স্মুথিং এর কাজটা কি হয়েছে, এটা দেখছো, যখন না এই যে এই জায়গাগুলি কি, এই জায়গাগুলি কিন্তু এক্সপোনেনশিয়াল, এই যে হালকা এক্সপোনেনশিয়াল, কালোর উপরে কালো দিয়ে আসতেছে, অনেক দেখা যাইতেছে, তো এই জায়গায় এক্সপোনেনশিয়াল, দেন এখানে চার্জ আপ হইলো, ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই সমান হইলো, দেন আবার এক্সপোনেনশিয়াল, দেন আবার ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই সমান হইলো চার্জ আপ হয়, এমন টাইপের ব্যাপার। তো কাজটা কি এখানে, সি she now adds an electronic circuit to the power supply plus the capacitor. Okay, figure 2 shows the supply to the electronic circuit. This is shown in figure 2. তো এটা দেখাইছে যে এই ইলেকট্রনিক সার্কিটটা এমন আছে, তো পাওয়ার সাপ্লাই যখন নিজে একাই পারবে, এই যে কত ভোল্টের উপরে, 3 ভোল্টের 3 ভোল্ট থেকে শুরু হয়। আচ্ছা ডিসি সাপ্লাই তো 3 ভোল্ট থেকে শুরু হয় আর ম্যাক্সিমাম যায় 4 ভোল্ট আই গেস। এখানে তো আচ্ছা না, ম্যাক্সিমাম 5.5 এ ধরতে হবে এখানে। এটা তো 5, এটা 0, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম কি 5 যাচ্ছে? হ্যাঁ ম্যাক্সিমাম এখানে 5 যাচ্ছে। এইটা আর প্রিভিয়াস গ্রাফটা কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, 5.5 গেল ম্যাক্সিমাম। ওকে, তাহলে এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ, বলে বলতো এখন গ্রাফের শেপটাকে এক্সপ্লেইন করতে বলছে, তো কি বলবো, এই জায়গাগুলিতে এক্সপোনেনশিয়ালি ডিসচার্জ করতেছে আর এই জায়গাগুলিতে চার্জ আপ হচ্ছে, ওইটাই। এটা কি 5 মানে 4 থেকে ডিসচার্জ হচ্ছে না ক্যাপাসিটর, নাকি 5 থেকে ডিসচার্জ হচ্ছে? 4 এখানে ক্যাপাসিটরের ভোল্টেজটা তো ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই সমানই হয়ে যাবে, তাই না, ইভেন্চুয়ালি চার্জ আপ হয়ে হয়ে। বাট ওই যে স্ট্রেট লাইনটা যে যখন থেকে শুরু হয়েছে ওই টাইমটা নিব না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে থেকে, যে এখান থেকে একটু এটা কি পর্যন্ত, 4? হ্যাঁ 4। এই টাইমটা হলো কি ডিসচার্জ, থেকে 10। এটা কিন্তু স্ট্রেট না, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল, খুবই হালকা কার্ভটা, কিন্তু এটা স্ট্রেট না, কিন্তু ক্যাপাসিটর কিভাবে ডিসচার্জ করে, এক্সপোনেনশিয়ালি ডিসচার্জ করে না, হ্যাঁ এটা হলো এক্সপোনেনশিয়াল জায়গা। ওকে,
তো তাহলে ওরকম বলবা যে এক্সপোনেনশিয়াল রিজিয়ন গুলি, যে এক্সপোনেনশিয়ালি যেখানে কমতেছে ওখানে দ্য ক্যাপাসিটর ইজ ডিসচার্জিং, আর এই জায়গাতে দ্য ক্যাপাসিটর ইজ বিং চার্জড আপ। আর যেখানে হরাইজন্টালি যে হালকা একটা জায়গা থাকে, যে এই জায়গাটায়, যে এই জায়গাটায় কিন্তু ভোল্টেজটা কনস্ট্যান্ট। মানে কি, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ আর ক্যাপাসিটরের ভোল্টেজ যখন সমান সমান তখন তার ক্যাপাসিটর ফার্দার চার্জ আপ হবে না, হবে? তো ক্যাপাসিটর ফুললি চার্জড আছে, সো তখন ওই ভোল্টেজটা মেইনটেইন করবে। যখনই নাকি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা গেল কমে, তখন ক্যাপাসিটরটা কি করা শুরু করবে? ডিসচার্জ হওয়া শুরু করবে। বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। C2 C2 কি বলতেছে? Take readings from the graph to show that the resistance of the electronic component is in the range of these. এই রেঞ্জের মধ্যে যে কোন একটা ভ্যালু হবে রেজিস্ট্যান্সের। How to find that? আমরা কি করব? এমন নেই, ইনিশিয়াল পিডি কত? 5। ও হ্যাঁ, ইনিশিয়াল 5। যে যত থেকে Capacitor ডিসচার্জ হওয়া শুরু করবে আর কি, ফুললি চার্জ যখন আছে তখন হলো 5। দেন এই 5 থেকে সে ডিসচার্জ হয়ে 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 কি হইলো? এটাতে আসলো। এটা কত? 3.5 নাকি? 3.5। ঠিক আছে, তো তাহলে 5 থেকে 3.5 এ আসছে, এটা কত সময়? 6.5 সেকেন্ড, এমন 6 একটা টাইম। মিলিসেকেন্ডস। ঠিক আছে, 6.5 কি এটা সেকেন্ডে, মিলি সেকেন্ডে? মিলিসেকেন্ড। তাহলে 6.5 মিলি সেকেন্ডে পিডিটা এত থেকে এত হইছে। তো এখন v is equal to v naught e to the power minus t by tau, নাকি? তো এখন এখানে তুমি কি কি জানো? টাও এর জায়গায় আমরা rc লিখে দেই ডাইরেক্টলি, নো প্রবলেম, rc। তো এখন এখানের মধ্যে আমরা কি বের করব? রেজিস্ট্যান্স বের করব, তাই না? তো দেখো, তো তাহলে v by v naught is equal to e to the power minus t by rc। তো এখন ইকুয়েশনের দুই পাশে লন নাও, তো লন v by v naught is equal to, ওই পাশে লন নিলে কি হবে? ইটা গায়েব হয়ে গেল, তো তাহলে মাইনাস t by rc। তো তাহলে r is equal to what? r is equal to minus t by ln v by v naught into c। তাহলে কত আসে? আচ্ছা, এখানে আমরা ওই যে ক্যাপাসিটরের যে ইকুয়েশনটা যে ছিল q ইকুয়ালস টু cv, ওই যে ওইটা কেন ইউজ করলাম না? q is equal to এখান থেকে cv তো আমরা use চার্জ করবে। বের এখানে করতে পারি। এখানে তো তুমি চার্জও জানো না, জানো? টোটাল ইনিশিয়াল চার্জ বের করে কি ওটাই লাভ তো। হবে? q ও, is ওটা equal আমরা to টোটাল cv। ইনিশিয়াল চার্জ বের করতাম। এই যে তুমি v যত নিতা, ইনিশিয়াল ভোল্টেজ নিলে ইনিশিয়াল চার্জ পাইতা, ফাইনাল ভোল্টেজ নিলে ফাইনাল চার্জ পাইতা। তো এটা দিয়ে লাভটা কি? তোমার তো লাগবে হলো রেজিস্ট্যান্সের ভ্যালু। এই ইকুয়েশনে কি রেজিস্ট্যান্স আছে? এই যে চার্জকে আমি আবার টাইম দিয়ে তো তাহলে এটা তো মাল্টিপ্লাই চার্জ, করে কারেন্ট বের করতাম, তো দেন আবার কারেন্ট বের করলে ভোল্টেজ তো ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স দিয়ে রেজিস্ট্যান্স বের করতাম। অনেক পেঁচানো ওইটা হয়, সমস্যা নাই, কিন্তু এটা তো আরো স্ট্রেট হয় না ফরওয়ার্ড তো। এক ইকুয়েশনে হয়, হয় না? ঠিক আছে, দেখবো না ওইটা। ধরো এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে দেখতেছি এটা। ওকে, সো ফার্স্টে আমরা এই প্রসেসে বের করে দেখি রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসে, দেন তুমি যেটা বললো ওই প্রসেসে বের করে দেখবো। ঠিক আছে, তো এখন এখানের জন্য ভ্যালুগুলো বসাও। তো এই হলো তোমার টাইম, দেন তোমার লন অফ ফাইনাল ভোল্টেজ হলো কত? 3.5, ইনিশিয়ালি হলো 5, আর মাল্টিপ্লাইড বাই ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স যেন কত ছিল? সরি, দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আরেকবার দিয়ে। ক্যাপাসিট্যান্স উপরে দেওয়া ছিল নাকি? 10 মাইক্রোফ্যারাড। তো তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তো কত আসে এটা?
1822 আছে আই গেস। আচ্ছা, তো তাহলে ওইটা তো আমাদের রেঞ্জের মধ্যেই পড়তেছে নাকি? 1000 থেকে 2000 এর মধ্যে দেখাইতে বলছে, তো ওরকম মিলে যাওয়া উচিত। আর ফারিয়া যেটা বললা, তুমি কি করবা, প্রথমে ইনিশিয়াল ভোল্টেজ নিলা, ইনিশিয়াল ভোল্টেজ নিয়ে তুমি ইনিশিয়াল চার্জ বের করবা। ওকে, তো তাহলে ক্যাপাসিট্যান্স হলো 10, ইনিশিয়াল ভোল্টেজ হলো 5। তো এখন 50 ইনটু 10 টু দি পাওয়ার -6, এটা কি তোমার ইনিশিয়াল চার্জ। এখন ইনিশিয়াল চার্জ থেকে তুমি কারেন্ট কেমনে বের করবা বলো? কারেন্টটা তো তুমি এখানের মধ্যে পাবাটা কি, কিউ ইজ ইকুয়াল টু আইটি যা করবা, এখানের মধ্যে টাইমটা কতটুকু ফ্লো হয়েছে, এটা তো স্ট্যাটিক একটা চার্জ, যে এই চার্জটুকু আটকায় আছে, বুঝছো? তো এখন এখানে তুমি টাইমটা যে মাল্টিপ্লাই করবা, কত টাইম দিয়ে মাল্টিপ্লাই করবা? তুমি টাইম দিয়ে যখন মাল্টিপ্লাই করবা, যদি এটা করো যে 6.5 মিলি সেকেন্ড, যে এটা দিয়ে যদি করো, তুমি আসলে পাবাটা কি? এই চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফও তো দেখতে সেম হবে, তাই না? তো তাহলে চার্জ ভার্সেস ভোল্টেজ কি বলে, চার্জ ভার্সেস টাইম গ্রাফের এরিয়া তোমাকে কি দিবে, কতটুকু কারেন্ট ফ্লো হয়েছে ওইটা পাবা না? কিন্তু এটা কি স্পেসিফিক কোন টাইমের কারেন্ট পাইলা তুমি, নাকি টোটাল কারেন্টের ভ্যালু পাইলা? টোটাল। তো তাহলে এখানের জন্য তুমি স্পেসিফিক্যালি যখন নাকি ভোল্টেজের সাথে কাজ করতে যাবা, তো তখন ওইটা নিয়ে তোমার সমস্যা হবে। এর জন্য আমাদের ইন্টিগ্রেশন যদি করা যাইতো, যে এখানের জন্য যদি তোমার কি থাকতো, যে কার্ভটা দেওয়া আছে ওইটার ইকুয়েশন যদি থাকতো, তো তখন তুমি ক্যালকুলাস দিয়ে করতে পারতা। কিন্তু এখন এর জন্য আমাদের এই কারেন্টটা যেটা বের হইতেছে, এই কারেন্টটা কোনো পয়েন্ট, কোন স্পেসিফিক পয়েন্টের জন্য না, যে এই স্পেসিফিক পয়েন্টের জন্য কারেন্টের ভ্যালু এত, তো তখন V ইজ ইকুয়াল টু IR দিয়ে বের করতাম, এমন না, বুঝছো? এর জন্য হয় না আর কি, ঠিক আছে? তো এটা আমার কিসের কারেন্ট ওভারঅল, যে ওভারঅল কতটুকু যতটুকু কারেন্ট ডিসচার্জ হয়েছে, হ্যাঁ। আচ্ছা, মানে আমার রেজিস্ট্যান্স 400-500 আচ্ছা, ওইটা আর কি তোমার এভারেজ কারেন্ট আসতো আর কি, বুঝছো? এরপরে এটাতেই প্রবলেম ছিল। হ্যাঁ, ওকে, এখন ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কি 1 নাম্বার? একের বি। আমরা একই রেটই হবে। ম্যাগনেটিক ফিল্ড কোশ্চেন পেপার। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের নাম্বার 1 এই হ্যাঁ ওয়ানের বি। 1 এর বি। স্যার, এতে এতে আমার একটা জাস্ট মানে প্রবলেম না, বাট একটা কোয়েশ্চেন ছিল। মানে আমরা যখন এই যে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল ইউজ করি, তখন তো ওদের মাঝখানে একটা ওই যে একটা আয়রন সফট কোর তো নিয়ে নিবে, একটা যে কন্ডাক্টিং একটা ম্যাটেরিয়াল নেই না, যাতে ওই যে হ্যাঁ, ফিল্ডটা ইন্টারঅ্যাক্ট করতে পারে। ওই তো সে আর কি বেসিক্যালি ফিল্ডটাকে কনফাইন্ড রাখে, যে ফিল্ডটাকে বাইরের দিকে ছড়ায় যেতে দেয় না। তো তাহলে ইট হ্যাঁ এনশিওরস দ্যাট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফিল্ড লেন্থস আর অ্যাকচুয়ালি ইন্টারসেপ্টেড বাই দা সেকেন্ডারি কয়েল, এরকম। হ্যাঁ, কিন্তু স্যার এখানে না মানে কিছু ইউজ করে নেই, মানে মানে দুইটার মধ্যে, দুইটা কয়েলের তো মধ্যে। এইখানের মধ্যে একদম পুরাপুরি তো উপরে প্লেস করে দিতেছে, তাদের মধ্যে বলতে গেলে সেপারেশনই নাই, যে চার্জারের উপরে ঘড়িটা কি করে দেয়, প্লেস করে দেয় না পুরাপুরি। তো তখন কি হবে, হ্যাঁ হ্যাঁ তখন এখানে চার্জারের ওখান দিয়ে কারেন্ট ফ্লো করলো, তো চার্জারের ভিতরে যে কয়েলটা আছে, ওই কয়েলের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইলো। তো ওই ম্যাগনেটিক ফিল্ডটা একদম তার সবচেয়ে ক্লোজেস্ট ভিসিনিটিতেই কাকে পেয়ে যাচ্ছে, ওয়াচের সেকেন্ড। কয়েল অফ ওয়্যার গুলাকে। তো তখন ওয়াচের কয়েল অফ ওয়্যার গুলা কি করবে, ওই চার্জারের কয়েল অফ ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কাট করবে। তো এই কাট করলে পরে ভোল্টেজ ইনডিউস হবে বিকজ অফ রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স। তো তাহলে ওইটার জন্য ভোল্টেজ ইনডিউস হয় আর কি। তো যেহেতু এটা একটা কমপ্লিট সার্কিটের কানেকশন, তো এর জন্য ইনডিউসড ভোল্টেজের জন্য ব্যাটারিটা কি হ্যাঁ করবে, চার্জ হবে। কারেন্ট ফ্লো করবে।
ঠিক আছে? এইটা নিয়ে প্রবলেম স্যার। হ্যাঁ আচ্ছা, তো বি নাম্বারে কি প্রবলেম? টু চার্জ দ্য ব্যাটারি দ্য ওয়াচ মাস্ট কন্টেইন আ ডায়োড বিটুইন দ্য কয়েল এন্ড দ্য ব্যাটারি। কেন? কারেন্টটা কি ওই কারেন্ট যে ইনডিউস অল্টারনেটিং হয়? কারেন্ট। পারিয়া, কারেন্টটা তো অল্টারনেটিং নাকি? मैं तो एक this is a programming the diversity of electrons or current. আমি এটার লজিকও খুঁজে পাইতেছি না কেন লিখলাম, বাট হ্যাঁ বুঝতেছি না কি হইলো এখানে। আচ্ছা, কারেন্ট অল্টারনেটিভ। কারেন্টটা অল্টারনেটিং সি এটা তো কারেন্ট। জানো যে তোমার যেই কারেন্ট ট্রান্সফরমারে কোন কারেন্টকে ট্রান্সফর্ম করতে পারে, অল্টারনেটিভ। অল্টারনেটিং। তো এখানে কি কারেন্ট ইনডিউস হয়েছে তোমার ওয়াচের মধ্যে? অল্টারনেটিং নাকি? সো এই অল্টারনেটিং কারেন্ট ওয়েট ওয়েট তোমার, ওয়েট, এই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যেসব কারেন্ট ইনডিউস হয় সবগুলোই কি এসি? সবগুলো হ্যাঁ এসি তুমি তো? এখানে মধ্যে আমরা যখন নাকি কি করতেছি, তুমি প্রথমে কি করছো দেখো, তুমি প্রথমে চার্জারটাকে কানেক্ট করছো কোথায়? মেইন পাওয়ার সাপ্লাই। সাপ্লাই। তো মেইন সাপ্লাইটা কি দেয়? মেইন সাপ্লাইটা তোমাকে অল্টারনেটিং কারেন্ট দেয় নাকি পারিয়া? হ্যাঁ সো মেইন সাপ্লাই তোমাকে অল্টারনেটিং কারেন্ট দিল। তো এই অল্টারনেটিং কারেন্টের জন্যই তো চার্জারের কয়েল অফ ওয়্যারের অ্যাক্রসে কি হবে? অল্টারনেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। নরমালি খেয়াল করো ফারিয়া, এই কনসেপ্টটা না বুঝলে কিন্তু খুবই প্যারা। জিনিসটা দেখো, আগে কি কি শিখছো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে? ম্যাগনেট স্টেশনারি আছে, তুমি একটা ওয়্যার নিয়ে উপরে নিচে কয়েল। ঘোরাবা, তো তখন কি হবে? ফিল্ড লাইন কাট হবে, তো ফিল্ড লাইন কাট হলে কি হবে? ভোল্টেজ ইনডিউস হবে। এটা একটা। এখানে কি ম্যাগনেট স্টেশনারি কয়েল অফ ওয়্যারকে মুভ করাইছো, আর এখানের জন্য কয়েল অফ ওয়্যার স্টেশনারি, কয়েল অফ ম্যাগনেটকে স্টেশনারি ম্যাগনেট মুভ করে। ইন এন্ড আউট মুভ করাবা, তাই না? তো এখন দেখো এখানের মধ্যে কাজটা কি? why is actually voltage being induced? because তুমি ফিল্ড লাইন যে কাট করতেছো এটাতে কি হইতেছে? রেটে চেঞ্জ আসতেছে। তুমি নিচে নিতে সময় এক ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস হবে, উপরে নিতে সময় কি হবে? উল্টা ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস হবে না? তখন কিন্তু অল্টারনেটিং হইতো। হ্যাঁ দেন তুমি যে ম্যাগনেটটাকে ভিতরে নিবা তখন এক ডিরেকশনে, ম্যাগনেটটাকে বাইরে নিয়ে আসতে সময় কিন্তু কি? বের করার সময় আরেক। উল্টা ডিরেকশনে। তো তাহলে অল্টারনেটিং। কিন্তু এইগুলা তো লজিক্যাল যে এখানে তো আমরা যে কোন একটাকে মুভ করাইতেছি, কিন্তু ট্রান্সফরমারে ব্যাপারটা কিভাবে হইতো জানো? ট্রান্সফরমারে তো কাউকে মুভ করাই না। ট্রান্সফরমারে তো আমাদের প্রাইমারি কয়েল স্টেশনারি, সেকেন্ডারি কয়েল স্টেশনারি। সো হোয়াট হ্যাপেন্স? এখানের মধ্যে কি হয়? দোনোটাই যদি স্টেশনারি থাকে তো তাহলে ফিল্ড লাইন গুলোর মধ্যে এরকম কাটিং দিয়ে কি হয়? প্রাইমারিটা হ্যাঁ প্রাইমারিটা। প্রাইমারিটা প্রাইমারি ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হতে থাকে। কেন? বিকজ প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে কি কারেন্ট যায় যার জন্য তার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়? বিকজ তার AC ভিতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট যায়। এক্সেলেন্ট, এইটাই। সো অল্টারনেটিং কারেন্ট যাওয়া মানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়া, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়া মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হওয়া। তো এর জন্য অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে দেখে প্রাইমারি কয়েলের অ্যাক্রসে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কি করতেছে? আপনা আপনি চেঞ্জ হচ্ছে না, নিজে নিজে ডিরেকশন চেঞ্জ করতেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি লাইক হোয়াট? দিস ইজ অ্যাকচুয়ালি লাইক দিস সিচুয়েশন, যে ম্যাগনেটটাকে যে ইন এন্ড আউট মুভ করতাম এমন একটা ব্যাপার হইতেছে ফর সেকেন্ডারি কয়েল। যে সেকেন্ডারি কয়েল নিজে জায়গা মতো বসে আছে, তার ভিতর দিয়ে এসে ম্যাগনেটিক ফিল্ডটা আপনা আপনি ডিরেকশন চেঞ্জ করে করে নিজেকে কাটায় নিতেছে। বুঝতে পারতেছো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজটা ইনডিউস হয় কেন ইন দা ফার্স্ট হ্যান্ড? বিকজ প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে। সো তাহলে ওইটার জন্য সেকেন্ডারি কয়েলের মধ্যে কেমন টাইপের কারেন্ট ইনডিউস হবে ফারিয়া? এসি। এসি। সো এই যে অল্টারনেটিং কারেন্টটা এখন কি করবে? ওয়াচের ভিতর দিয়ে যাবে, তো ব্যাটারিটাকে তো চার্জ আপ করা লাগবে। তো অল্টারনেটিং কারেন্ট তো যত অ্যামাউন্ট অফ পজিটিভ ডিরেকশনে যায় তত অ্যামাউন্ট অফ নেগেটিভেও যাবে। তো একবার চার্জ আপ করলো, ঠিক উল্টা সাইকেলের সময় ডিসচার্জ করে দিল সেম অ্যামাউন্টে। চার্জ আপ করলো, উল্টা অ্যামাউন্টে ডিসচার্জ করে দিল। তো এইটাকে তো আমাদের থামানো লাগবে। তো এটা আমরা কিভাবে থামাই? হ্যাঁ আমি তো সিমিলার জিনিসই লিখছি, জাস্ট ওই এক্সাক্ট ওয়ার্ডটা দিই নাই, রাইট? লিখছোটা কি বলো?
when the reverse flow of current. ওই তো রিভার্স কারেন্টটাকে অফ অফ যেন করে দেয় বা ডিসচার্জিংটা যেন বন্ধ করে দেয়, বেসিক্যালি এটাই, বুঝছো? তো ওই এক ডিসচার্জ, ডিরেকশনে জাস্ট করবে না ওইটাই হ্যাঁ তো। ওই তো এক ডিরেকশনে যেন জাস্ট ফ্লো করে, তাহলে যেন ব্যাটারিটা চার্জ আপ হয়, উল্টা যেন ডিসচার্জ না হয়ে যায় আর কি। এই হলো ব্যাপারটা, বুঝতে পারছো ফারিয়া? বলছে কি তারা? স্যার ওইটাই ডাইরেকশনের কথা বলছি, সিঙ্গেল ডিরেকশনে। ওই যে ডিরেক্ট কারেন্ট ইজ প্রোডিউসড অর আদারওয়াইজ ইট উইল বি অল্টারনেটিং, যে অল্টারনেটিং থাকলে কি সমস্যা? ডিসচার্জ হয়ে যাবে, এটা হলো সমস্যা। ঠিক আছে ফারিয়া? এরপরে আর কোন কোশ্চেন ম্যাগনেটিক ফিল্ডে? স্যার 2B। 2b তে স্যার এখানে মানে ডিরেকশন, হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে স্যার মানে ওই ডায়াগ্রামটা যদি একটু জান। হ্যাঁ গেলাম। এখানে এখানে স্যার ওই যে লেন্থটা তো মানে ফিল্ডের সাথে তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না, হ্যাঁ পারপেন্ডিকুলার তো না। তো স্যার এখানে কি আমরা অ্যাজিউম করে নিব যাতে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ইউজ করতে পারি, পারপেন্ডিকুলার কারেন্টের এটাতে কি ডাইরেকশন। হবে? দুইটা কম্পোনেন্টস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দুইটা কম্পোনেন্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার কে? হরাইজন্টাল কম্পোনেন্টটা নাকি ভার্টিক্যাল কম্পোনেন্টটা? হরাইজন্টাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্টটা, তো তার মানে the vertical component will not be responsible for the force, তাই না? সো তাহলে আমরা হ্যাঁ। কারেন্টের ডিরেকশনটাকে কি ধরবো? কারেন্টের ডিরেকশনটাকে আমরা হরাইজন্টাল এর ডিরেকশনটাকে ধরবো, বুঝতে পারছো? ঠিক আছে। সো তাহলে কারেন্টের ডিরেকশনটা হলো হরাইজন্টাল, ম্যাগনেটিক ফিল্ড হলো কামিং টুয়ার্ডস ইউ, যে নর্থ থেকে সাউথ, যে নিচের দিকে আসতেছে। সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করলে থামটা কোন দিকে পয়েন্ট করে? নিচের দিকে নাকি যে ইনসাইড দ্য স্ক্রিন? ইনটু পেজ আর কি। হ্যাঁ হ্যাঁ। ওইটাই, যে ইনটু দ্য পেজ, ওইটাই। ফারিয়া বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে আর কোনটায় কোনটায়? সো 4C। 3 নম্বরে কোনো প্রবলেম আছে ফারিয়া? না না, জাস্ট ওই মার্ক স্কিমের গুলো একটু উল্টা পাল্টা হয়েছে, মানে ফিড লাইন্স এর ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স এর জায়গায় জাস্ট ফিড লাইন্স লিখে দিচ্ছে এসব হবে। লিখলে হয় আই গেস, লাইন কাট করলে। আচ্ছা হ্যাঁ, ওই যে F equals to B V Q, ওখানে Q কি চার্জ অফ 1 ইলেকট্রন না? F equal যে to চার্জটা দেওয়া আছে B Q, হ্যাঁ যেই চার্জ পার্টিকেলটা মুভ করতেছে ওই চার্জ পার্টিকেলের চার্জ। ওই চার্জ পার্টিকেলের চার্জ। হ্যাঁ, যদি একটা আলফা পার্টিকেল মুভ করে দেন তাহলে চার্জ হলো 2 into 1.6 times 10 to the power minus 19। যদি একটা ইলেকট্রন মুভ করে দেন খালি 1.6 into 10 to the power minus 19। খালি একটা প্রোটন মুভ করলে পরে ওইরকম, এমন টাইপের ব্যাপার। I guess আমার ফোর্সিটা একটু প্রবলেম। ওকে, সো কোশ্চেন নাম্বার 3 তে প্রবলেম নাই, কোশ্চেন নাম্বার 4 এর প্রবলেম। 4 এর কিসে? সি তে। 4 এর সি তে। এ বি পার্শ্ব দনজনই নাকি ফারিয়া? এ বি তে তো প্রবলেম নাই। ওকে, সো এখন এখানে স্যার আমরা দেখি এখানে এখানে মানে স্যার ম্যাথ এটা 80 ইউ, এটা কি বলছে বুঝিনি। নিচে নিচে 4C। এই যে ইউটা কি অ্যাটমিক মাস ইউনিট, যে 1.66 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, ওইটা। সো তাহলে 80 ইউ মানে 80 ইনটু এত, এটা হলো মাস। ও আমি এটা জানতাম না। এটা তো নিউক্লিয়ার ফিজিক্স এর ইউনিট 5 এ তো এটা করানো হয়েছিল, ইউ। আচ্ছা, এটা শুনে আটকে গেছে। তো তাহলে মাস হলো এইটা। আচ্ছা আমি কোশ্চেনটা দেখে নেই। A mass spectrometer is a device used to identify atoms by measuring the mass by charge ratio of their ions. Ionized atoms in a vacuum are accelerated from rest, so initial velocity 0, through a potential difference of V and enter an evacuated tube. যে একটা ভ্যাকুয়াম বানানো আছে এমন একটা টিউবের ভিতর দিয়ে নিয়ে যায়। তো এ নম্বরে বলছে show that mass by charge ratio is given by this। তো কিভাবে? আমরা জানি QV is equal to half mv square, তো ওখানে থেকে কিউ এম বাই কিউ নিলে পরে এমন জিনিসটা চলে আসবে।
এরপরে বি নম্বরে বলতেছে the electromagnet shown in the diagram provides a magnetic field which is used to deflect the ions along the tube of the spectrometer. Explain how a magnetic field can be used to deflect the ion into a circular path. Magnetic force কোন দিকে কাজ করে? Magnetic force is always perpendicular to the direction of movement or velocity. তো unbalanced ফোর্সটা যদি ভেলোসিটির পারপেন্ডিকুলার হয় সো তখন ওই ফোর্সটা কি করে? ইট কজেস সার্কুলার মোশন। এর জন্য সার্কুলার পাথে ঘোরায়। এই দুটো পারছো। সি নম্বরে প্রবলেম কি জিনিস? an atom of bromine is ionized by a removal of one electron. একটা ইলেকট্রন রিমুভ করছে, তো তার মানে চার্জ কত ফারিয়া? প্লাস 1.6 times 10 to the power minus 19 কুলম্ব। তো চার্জ এইটা। ওকে, আমার এখানে তো আয়োনাইজড অ্যাটমের কথা বলতেছে, তো আয়োনাইজড অ্যাটমের চার্জ কি আমার ওই যে 34 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19? নো, তোমার অ্যাটম ছিল তোমার কত? 35টা তোমার মনে করো ছিল কি ইলেকট্রন। ইলেকট্রনস 35টা তো প্রোটনও আছে নাকি? আনব্যালেন্সড কল। তো তাহলে একটা ইলেকট্রন নিয়ে নিলে তো হ্যাঁ। ইলেকট্রন আছে। আল্লাহ ওইটাই তো ফারিয়া, চার্জ, ওইটাই তো চার্জ ক্যারি করে। মদ টদ খায়া ফারিয়া পুরো টাল হয়ে গেছে। আচ্ছা, প্রোটনের কথা ভুলে গেছিলাম। তো তাহলে চার্জ হলো Hey, এইটা। shit! তো এখন পিডি জানো, সবই জানো, তো তাহলে বের করতে এখন প্রবলেম হওয়া উচিত না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5। আমার প্রবলেম এখানে। আরিয়া না, 6। 6 এর প্রবলেম স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 দেখি কি বলে। The diagram shows a simple generator. আচ্ছা, it has a flat coil of negligible resistance which can be rotated in a magnetic field. So তাহলে এটা ফ্ল্যাট একটা কয়েল যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরবে, তো সে কি করবে? ফ্লাক্স লাইন কাট করবে, তো তার মানে তার মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। তো তার মধ্যে টার্ন আছে কয়টা? 500টা। তো n এর ভ্যালু জানি 500 এন্ড এরিয়া কত? 2.5 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিটার স্কয়ার। ওকে, আমরা n এর ভ্যালু জানি, এরিয়ার ভ্যালু জানি। n ল্যামডাটা কি বলে? n ফাইটা কি? n ফাই হলো তোমার ফ্লাক্স লিংকেজ, লিখেই দিছে ফ্লাক্স লিংকেজ অফ এত। আচ্ছা, আর টাইমের রেসপেক্টে। তো এখন ফ্লাক্স লিংকেজ ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স দিবে না ফারিয়া? হ্যাঁ, সো তাহলে ফ্লাক্স লিংকেজ ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স। ইএমএফ ইজ ইকুয়াল টু হোয়াট? ডি চেঞ্জ ইন ফ্লাক্স। এন ফাই বাই ডিটি না? হ্যাঁ, সো তাহলে আর কি এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? ইএমএফ পাবো বেসিক্যালি। তো এই কথাটা বলতেছে এন্ড ইজ রোটেটেড এট আ ইউনিফর্ম ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা ইউনিফর্ম কেমন। ওকে, তো এখন চাইছেটা কি আমাদের কাছে? প্রথমটাই বললো এ নাম্বারে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ রোটেশন। ও মাই গড, ফ্রিকোয়েন্সি অফ রোটেশন কি হবে? ক্রেস্ট থেকে ক্রেস্টের টাইম ডিফারেন্স থেকে কি পাবা? টাইম পিরিয়ড নাকি? তো ওয়ান টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কত? 10 মিলিসেকেন্ড। তো টাইম পিরিয়ড হলো এত, সো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট? 1 বাই টাইম পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। কত আসে? 100 হার্টজ। হ্যাঁ হ্যাঁ 100 হার্টজ। তো তাহলে ফ্রিকোয়েন্সি আসবে 100 হার্টজ আসলো। এরপরে ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অফ দ্য ফিল্ড। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে কি? বি এর ভ্যালু, তাই না? হ্যাঁ হ্যাঁ তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অফ দ্য ফিল্ড এটা কত? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু তোমার নাম্বার অফ ফিল্ড লাইনস পার ইউনিট এরিয়া, তাই তো? তো তাহলে phi is equal to BAN, এমন না ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো তাহলে এখানের জন্য কাজটা কি? B is equal to what? N phi by AN. So N phi maximum value কত? 2. এখানে আমার এখানেই প্রবলেম স্যার, এখানে এনটা চলে যাবে না, মানে দুই সাইড থেকেই Nটা তো এটার সাথে অলরেডি মাল্টিপ্লাইড ফর্মে আছে।
বুঝছো? তো তাহলে এখানে থেকে তুমি মেইন ভ্যালুটা নিয়ে নাও, কত, 2 2 ইন্টু 10⁻²। এটা কি ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু, তো একবারে লিখে দাও 2 ইন্টু 10⁻² হলো নিউমারেটরে। নিচে তুমি ডেনোমিনেটরে ইয়ে করো, এন এর ভ্যালু তো জানো 500, আর এরিয়ার ভ্যালু জানো 2.5 ইন্টু 10⁻³ সো এই যে 500 ইন্টু 2.5 ইন্টু 10⁻³ এইভাবে করলে চলে আসবে না? হ্যাঁ, আমি গ্রাফটা খেয়াল করি না, এমন বুঝছি যে এখানে গ্রাফের মধ্যে শুধু ফাই এর ভ্যালুটা দেওয়া হয়, এনটা খেয়াল না। আমি চিন্তাই করতেছি যে এনটা তো কাটে চলে যায়, তাহলে আবার কেন খালি নিচে নিতেছে আবার উপরে নেই না। উপরেরটা অলরেডি মাল্টিপ্লাই করা আছে আর কি এর জন্য। হ্যাঁ, এখন বুঝছি। তো তাহলে এই আমরা বি এর ভ্যালু বের করলাম, দেন ইএমএফ চাইছে ম্যাক্সিমামটা। ম্যাক্সিমাম ইএমএফটা কোথায় হবে? যেখানে গ্রাফটা সবচেয়ে স্টিপ, এই জায়গাটা একটা ট্যানজেন্ট আঁকবা, তো ট্যানজেন্ট থেকে তার গ্রেডিয়েন্টটা নিবা, ওখানে থেকে কি পেয়ে যাবা? ইএমএফ এর ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে তো সবগুলো গ্রেডিয়েন্ট সেমই, একটা মানে যে কোনো একটা নিলে হবে ওই না? তো কারণ যে কোনোটা, হ্যাঁ হ্যাঁ যেখানে ম্যাক্সিমাম স্টিফনেস, এই যে ম্যাক্সিমাম স্টিফনেস এর যে কোনো জায়গায় তুমি ট্যানজেন্টাল গ্রেডিয়েন্ট বের করলেই হইলো। হ্যাঁ। এটা তো মনে হয় স্টুডেন্ট বুকেও ছিল, স্টুডেন্ট বুকের এক্সাম প্র্যাকটিসে এমন টাইপের কোশ্চেন ছিল একটা মনে হয়। তো এই জিনিসটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ওয়ার্কশিট নাম্বার 1। ফারিয়ার তো এটা দিয়ে আর কোনো প্রবলেম নাই আছে? না, ওকে, এখন ওয়ার্কশিট নাম্বার 2 তে, ওটাতে কোনটা কোনটা প্রবলেম? ওয়ার্কশিট নাম্বার 2 এর কোনটা কোনটা প্রবলেম আছে? কোশ্চেন গুলো ফারিয়ার কি কোশ্চেন ওয়ার্কশিট 2 তে প্রবলেম কোনটায়? 1 এ কারো আছে প্রবলেম? আমি ওয়ার্কশিট তো করতে পারিনি। জুনায়েদের? স্যার আমার লাস্টের দিকে বেশি নাই, মানে লাস্টের দিকে আমি করিনি বলতে গেলে, অর্ধেক করছি এটা আর বেশি। এটাও তো স্টুডেন্ট বুকের কোশ্চেন, এটা স্টুডেন্ট বুকে যে মাঝে দিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্যার যায়, তো মাঝে ওয়ানে দিয়ে একটা ইএমএফ 0। ওয়ানে একটা প্রবলেম ছিল স্যার। ওকে, ওয়ানের মধ্যে কি প্রবলেম? স্যার এখানে এই সুইচটা যখন ক্লোজ করে তখন তো ওই ইটা কয়েলটার মধ্যে ওই যে কারেন্ট ফ্লো করে, তো ওটা তো ওখান থেকে কি হয়, ওই যে ম্যাগনেটিক ফিল্ড একটা ক্রিয়েট হয়, তো ওইটা, এটার জন্য। এইটা জাস্ট একটা বার ফ্ল্যাশ দিবে, জাস্ট একটা ফ্ল্যাশ। কেন? এটা কিন্তু ডিরেক্ট কারেন্ট দিচ্ছে, তো ইনিশিয়ালি এখানে কোনো কারেন্ট নাই, ইনিশিয়ালি হ্যাঁ 0 অ্যাম্পিয়ার কারেন্ট। সুইচটা জাস্ট যখন ক্লোজ করলাম তখন কি করবে? দেয়ার উইল বি আ কারেন্ট ফ্লোয়িং। তো কোনো কারেন্ট নাই, হঠাৎ একটা কারেন্ট আসছে, তো তখন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। বাট হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একবার যখন নাকি কারেন্ট একবার ফ্লো হয়ে গেছে, এই যে প্রথমে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই তার চারপাশে, হঠাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড আসলো, এখন ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করবে কে? নিয়ন ল্যাম্প। তো তখন নিয়ন ল্যাম্পটা মধ্যে একটা flash ভোল্টেজ করবে। ইনডিউস হবে, তো তখন একটু ফ্ল্যাশ করবে। কিন্তু এরপরে কারেন্টটা কি হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে না? ডিরেক্ট কারেন্ট যেহেতু, কারেন্ট তো ফ্লাকচুয়েট করবে না, তো তাহলে কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে, তো তখন কি হয়? তখন আর কোনো ফ্ল্যাশ পাই না, বিকজ তখন নিয়ন ল্যাম্পের মধ্যে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, নাকি? হ্যাঁ স্যার, মার্ক কিন্তু স্কিমে যখন একটা আবার পয়েন্ট অফ হচ্ছে করব, যে যখন আবার অফ করব তখন আবার কি হবে? এক্সিস্টিং যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল ওইটা হঠাৎ হ্যাঁ করে এখন নাই হয়ে গেল, তো তার মানে কি? দেয়ার ইজ আ চেঞ্জ ইন ফ্লাক্স। আগে ঠিক আগের সেকেন্ডে 5টা ফিল্ড লাইন কাট করতেছে, এখন কোনো ফিল্ড লাইন কাট করতেছে না, তো তার মানে দেয়ার ইজ আ চেঞ্জ। তো যখনই দেয়ার হ্যাঁ ইজ আ চেঞ্জ ইন ফ্লাক্স, তখনই দেয়ার উইল বি অ্যান ইনডিউসড ভোল্টেজ। আর শুরুতে কোনো ফ্লাক্স লাইন কাট করতেছিল না, হঠাৎ করে 5টা লাইন কাট করলো, তো তখন আবার একটা চেঞ্জ আসছে। কিন্তু যতক্ষণ সুইচ অন করে বসে আছে তখন তো কারেন্ট কনস্ট্যান্ট, তো তার মানে প্রথম সেকেন্ডে
কাট করতেছে 5টা ফিল লাইন, পরের সেকেন্ডও কাট করতেছে 5টা ফিল লাইন, পরের সেকেন্ডও কাট করতেছে 5টা ফিল লাইন। তো ব্যাপারটা কেমন হয়েছে দেখো, তুমি যদি ফ্লাক্স ভার্সেস টাইম গ্রাফ দেখো, নাম্বার অফ ফ্লাক্স বিং কাট পার ইউনিট টাইম কনস্ট্যান্ট। তো এই লাইনে গ্রেডিয়েন্টের ভ্যালু কত? 0। তো ফ্লাক্স লাইন ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ইএমএফ দেয়। তো গ্রেডিয়েন্ট যেহেতু 0, তো তাহলে কত ইএমএফ ইনডিউস হবে? 0। তো তখন কোনো ফ্ল্যাশ পাই না। যখন জাস্ট অন করব তখন একবার, যখন জাস্ট অফ করব তখন একবার। এই যে এরকম হইছেটা কি বেসিক্যালি এইটা হইছে। প্রথমে যখন অন করছি 0 থেকে ফ্লাক্স লাইন বেড়ে গেল, একটা ভ্যালু হইলো। দেন যতক্ষণ অন করে রাখছি ততক্ষণ কনস্ট্যান্ট। যখন জাস্ট অফ করলাম তখন আবার দেয়ার ইজ আ চেঞ্জ। তো এই টাইমে আর এই টাইমে ফ্ল্যাশ পাবো, বিকজ দেয়ার ইজ আ গ্রেডিয়েন্ট ভ্যালু। পজিটিভ হোক নেগেটিভ হোক, গ্রেডিয়েন্টের একটা ভ্যালু আছে মানে একটা ইএমএফ ইনডিউস হচ্ছে। কিন্তু গ্রেডিয়েন্ট যদি কি হয় ফারিয়া? 0 হয়, তো তখন কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে? হবে না। তো তখন এর জন্য আমরা কোনো ফ্ল্যাশ দেখবো না। বুঝা গেছে জুনায়েদ? তো স্যার দুইটা ফ্ল্যাশ হলো না, মানে একবার লাগানোর জন্য এই তো, আরেকবার ওপেন করার জন্য? এটা জাস্ট ওপেনের জন্য জিজ্ঞাসা করছে, তো আমরা ওপেনের জন্য বলবো। লাস্ট পয়েন্ট, লাস্ট পোর্শনেরটা তারা চাইছে, এটা চাইছে তারা, জাস্ট এইটার জন্য বলছে যে সুইচটা যখন ওপেন করা হয় তখন কেন একবার ফ্ল্যাশ করে। বিকজ সুইচটা যখন ওপেন করা হয় দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ফ্লাক্স। যে এক্সিস্টিং একটা ফিল্ড ছিল, হঠাৎ করে ফিল্ডটা গায়েব হয়ে গেল, তো তার মানে কি হয়েছে? একটা ফ্লাক্সের মধ্যে চেঞ্জ আসছে। তো তাহলে ওখানের মধ্যে কি হবে? দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ফ্লাক্স থ্রু দ্য ল্যাম্প। তো রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স ইকুয়াল টু ইএমএফ। তো এর জন্য একটা ফ্ল্যাশ পাবো। বুঝা গেছে? ওকে, সো তাহলে এই ওয়ার্কশিটটা করে ফেলো। আর তোমাদের ফ্যাক্ট শিটের মধ্যে থেকে যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড কোনো কোয়েশ্চেন পাও, তো তাহলে ওইটা আমরা বুধবার দিন ডিসকাশন করব। দেন এই বুধবারে তোমাদের কি বলে, ফ্রাইডেতে তোমাদের ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এন্ড ক্যাপাসিটর। ইলেকট্রিক ফিল্ডের ভিতরে তো ক্যাপাসিটর, তো ফিল্ডস এর উপরে পরীক্ষা এই ফ্রাইডেতে। ওকে পারিয়া? জাস্ট ইলেকট্রিক ফিল্ডস? না না, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা ঠিক আছে। কি খালি ইলেকট্রিক ফিল্ড দিতে চাও আগে? হ্যাঁ স্যার, ভালো হতো। ঠিক আছে, তাহলে ওইটা বলবো না, এই উইকে খালি ইলেকট্রিক ফিল্ড দিতে আছে। ওকে, সো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ওই কোশ্চেন পেপারে কোশ্চেন গুলো করে ফেলো বুকলেটে। ঠিক আছে স্যার ফ্রাইডের পরে নিউক্লিয়ার ফিজিক্স এর উপর একটা রিভিউ হয়ে গেলে স্যার ভালো হতো, অনেক অনেক প্রবলেম। হ্যাঁ, ওই যে আমরা পার্টিকেল ফিজিক্স করবো না পরের উইকে, তো পার্টিকেল ফিজিক্স করতে সময় তখন আমাদের নিউক্লিয়ার ফিজিক্স এর ওই জিনিসটা, পার্টিকেল ফিজিক্স আর নিউক্লিয়ার ফিজিক্স একসাথে রিভিশন হবে, সমস্যা নেই। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।